হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল টেট ক্লাসে আমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের এই টেট ক্লাসে আমরা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এক্সাম 2026 পরীক্ষার জন্য আমরা বিষয়ভিত্তিক যে ক্লাসেসগুলো সেগুলো অর্গানাইজ করছি। প্রত্যেক দিন রাত্রে 8টা থেকে আমাদের ক্লাস কিন্তু চলছে। তো আমাদের সেই ক্লাসের আজকে ক্লাস নাম্বার 3 আলোচনা করব। আলোচনা এই কারণেই বলছি কারণ আমরা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস নয়, আমরা টপিকটাকে বিস্তারিতভাবে ডিসকাশন করি এবং তারপর সেই টপিক থেকে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো, সেটা সি টেট হোক বা অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাগুলো হোক, সেগুলোতে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলোকে নিয়ে কিন্তু আমরা ডিসকাস করে থাকি। তো আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ, বলতে পারো খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে যা পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। বারংবার আমি বলছিলাম যেটা সিডিপির বা শিশু মনস্তত্ত্বের যে ত্রয়ী রয়েছে, পিয়াজে, ভাইগটস্কি অ্যান্ড কোহলবার্গ, তার মধ্যে একজন বিখ্যাত যা পিয়াজে। এবং এই পিয়াজের প্রজ্ঞামূলক জ্ঞানতত্ত্ব যেই বিষয়টাকে ইন্ডিকেট করে, সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমাদের ক্লাস। পিয়াজে ছিলেন একজন সুইস মনোবিজ্ঞানী, অর্থাৎ তিনি সুইজারল্যান্ডের একজন বাসিন্দা ছিলেন, সেই জন্য তাকে সুইস মনোবিজ্ঞানী বলা হচ্ছে। তিনি শিশুর বুদ্ধিবৃত্তিক বা মানসিক বিকাশ নিয়ে গবেষণা করেছেন। কগনিটিভ, যেটাকে বলা হচ্ছে প্রজ্ঞামূলক, অর্থাৎ যেখানে একটা বাচ্চার বৌদ্ধিক যে সমস্ত চিন্তাভাবনা, বৌদ্ধিক যে সমস্ত বিকাশ, বৌদ্ধিক যে সমস্ত টেন্ডেন্সিস, সেগুলোকে নিয়ে বিস্তারিতভাবে ডিসকাশন করা হয়, সেটা হচ্ছে কগনিশন বা প্রজ্ঞা। তিনি মনে করেন শিশু জন্মগতভাবে সক্রিয় শিক্ষার্থী কেন? কারণ শিক্ষার্থী মানে কি, যে লার্নার, যে কিছু শিখছে। এবার আমরা দেখেছি যে একটা বাচ্চা যখন উম্বের মধ্যে থাকছে, যখন সে মাতৃ গর্ভে থাকছে, তখন থেকে কিন্তু তার শেখাটা শুরু হয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় তখন সে কি করছে, তখন সে কান্না করছে, তার মধ্যে চোষণ ক্ষমতা, তা সে হাত মুঠ করে রয়েছে, তার চোখে আলো পড়লে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি। সে তাকে কিন্তু কেউ শিখিয়ে দেয়নি, সে কিন্তু শিখেছে মাতৃগর্ভে থেকেই। এবং তারপর মৃত্যু পর্যন্ত, সেই ছোটবেলা থেকেই মৃত্যু পর্যন্ত সে কিছু না কিছু শিখছে। সেই জন্য তাকে বলা হচ্ছে জন্মগতভাবে একজন সক্রিয় লার্নার। সে নিজে অভিজ্ঞতা এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকে। নিজের অভিজ্ঞতা এবং পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়াটা কি? মনে করো আজকে ধরে নিচ্ছি যে একটা ক্লাসরুমে 50 জন বাচ্চা রয়েছে। আমি এর আগের দিন কালার ব্লাইন্ডনেসের এক্সাম্পলটা দিয়েছিলাম। এই 50 জন বাচ্চাকে কিচেন গার্ডেনে নিয়ে যাওয়া হলো, স্কুলের যে কিচেন গার্ডেন রয়েছে বা গার্ডেন রয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে গোলাপ ফুলের গাছ রাখা হয়েছে। প্রত্যেককে বলা হলো এটা ফুলের রংটা কি, প্রত্যেকে বললো এটা লাল রং। পাতা দেখানো হলো, পাতার রং কি, প্রত্যেকে বললো সবুজ রং। একজন বলল যে না, এটা সবুজ তো নয়, এটা অন্য একটা রং। কেন? কারণ যেই বাচ্চাটা সবুজ রংটা দেখতে পাচ্ছে না, তার মধ্যে কালার ব্লাইন্ডনেস রয়েছে, বর্ণান্ধতা রয়েছে। এখানে দেখো পরিবেশের একটা রং রয়েছে, পরিবেশ একটা রং দিয়েছে ওই পাতাটাকে, কিন্তু প্রত্যেকের নিজের নিজের অভিজ্ঞতাতে সেই রংটাকে এক্সপিরিয়েন্স করলো। যেই বাচ্চাটার কালার ব্লাইন্ডনেস রয়েছে, সে সবুজের অভিজ্ঞতা কোনোদিন সঞ্চয় করতে পারলোই না। এইটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, এবং নিজে অভিজ্ঞতা এবং পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করতে থাকবে। তাই কগনিটিভ ডেভেলপমেন্টের যেটা মূল কথা, সেটাই হচ্ছে শিশু জন্মগতভাবে সক্রিয় শিক্ষার্থী, সে নিজে অভিজ্ঞতা এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে জ্ঞান অর্জন করে। এবার দেখি বা যেটা প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব বা যেটা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সেটা আসলে কি? প্রজ্ঞামূলক জ্ঞান তত্ত্ব বলতে কি বোঝায়? শিশুর চিন্তা, যুক্তি, স্মৃতি, সমস্যা সমাধান, ধারণা গঠন এবং বুদ্ধির বিকাশের প্রক্রিয়া। অর্থাৎ কি? অর্থাৎ হচ্ছে একটা শিশু, সে কি চিন্তা করছে, তার যে থট প্রসেস, তার লজিক্যাল যে চিন্তা ভাবনা, থিঙ্কিং, তার যে স্মৃতি রয়েছে, এবং তার মধ্যে যে প্রবলেম সলভিং এবিলিটিস রয়েছে, যেটাতে তিনি 4টা স্তরের কথা বলেছেন। আমরা সেই 4টা স্তর পড়বো, এক এক করে সবগুলো আসবে আমাদের, সেখানে এই বিষয়গুলোকে আরও বিস্তারিতভাবে রাখা হয়েছে। অর্থাৎ প্রজ্ঞামূলক বিকাশ আমরা যেরকম প্রথম ক্লাসে করেছিলাম যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট,
এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাও কিন্তু একরকমের প্রজ্ঞামূলক বিকাশ। কীরকম? বাচ্চারা যখন চিন্তা করতে পারছে, যুক্তি দিতে পারছে, তার স্মৃতিতে কোনো কিছু থেকে যাচ্ছে, সে প্রবলেম সলভিং করছে, তার মধ্যে কনসেপ্ট লার্নিং বা ধারণা গঠন তৈরি হচ্ছে এবং বুদ্ধির বিকাশের প্রক্রিয়া হচ্ছে। সহজ ভাষায় বলা যায় শিশু কীভাবে চিন্তা করতে শেখে এবং জ্ঞান গঠন করে, সেটাই পিয়াজের তত্ত্বের মূল বিষয়। শিশু কিভাবে চিন্তা করতে শেখে, অর্থাৎ সে ভাবছে কিভাবে, এবং সেভাবেই তার কিন্তু জ্ঞান গঠন সে করতে থাকে। মনে করো আজকে একটা বাচ্চাকে পড়ানো হচ্ছে সি ফর ক্যাট, তাই তো? সি ফর ক্যাট পড়ানো হচ্ছে। এবার সে দেখতে পেলো, তো সে বাড়ির সামনে দিয়ে একটা বেড়াল দেখতে পেলো বা একটা বিড়াল দৌড়ে চলে গেল। তখন সে কি বলবে? সি ফর ক্যাট বা ক্যাট। অর্থাৎ ওই যে বইয়ের নলেজটার সঙ্গে সে বাস্তবের নলেজটাকে কি করতে পারলো, এখানে একটা মিথস্ক্রিয়া করতে পারলো। অর্থাৎ সে প্রথমে শিখলো, তারপর সেটার জ্ঞান গঠন তার মধ্যে হলো বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক তেমনি সে যখন এ ফর অ্যাপেল পড়ছে, এবং যখন সে সত্যিকারের একটা আপেল দেখতে পাচ্ছে, তখন সেই আপেলটা দেখতে পাওয়ার মধ্যেই তার কিন্তু সেই আপেলের জ্ঞানটা হচ্ছে। ঠিক সেভাবেই একটা কথা এখানে পিঁয়াজি বলেছেন যে একটা বাচ্চা কিন্তু নিজের অভিজ্ঞতা এবং মিথস্ক্রিয়া কি, যখন পরিবেশের কোনো বস্তুর সঙ্গে তার জ্ঞানের একটা সম্পর্ক তৈরি হয়, সেটাই হচ্ছে মিথস্ক্রিয়া। তার মাধ্যমেই সে কিন্তু শেখে, একটা বাচ্চা কিন্তু শেখে। এরপরে আসি পিয়াজের যে বেসিক ধারণা বা কনসেপ্টটা যেটা রয়েছে, মানে বেসিক কনসেপ্টটা যেটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ স্কিমা নামটার সঙ্গে পিয়াজের নামটা যুক্ত হলেও মনে রাখতে হবে যেটা স্কিমা রয়েছে সেটা আর্ট বার্টলে। তোমরা নামটা নোট ডাউন করে নেবে। আর্ট বার্টলে, তিনি হচ্ছে স্কিমার জনক। ঠিক আছে, স্কিমাটা কি সেটা আমরা একটু বুঝে নেব। এখানে বলেছে শিশুর মনে থাকা জ্ঞানের কাঠামো। কি করে বুঝবো কোনটা জ্ঞানের কাঠামো বা কি? তো আমরা এখানে একটা ফটো রেখেছি প্রত্যেকের বোঝার সুবিধার জন্য, যাতে করে বুঝতে পারা যায় সহজে। দেখো এখানে একটা বাচ্চা রয়েছে এবং তার অবচেতন মনটাকে এখানে এআই এর মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। ও এ ফর অ্যাপেল পড়েছে, বি ফর ব্যাগ পড়েছে, বল, ফ্যামিলি, এগুলো প্রত্যেকটা বিষয়, ডি ফর ডগ, প্রত্যেকটা বিষয় তার মধ্যে কিন্তু কাজ করছে। সে ফ্যামিলি সম্পর্কে, অ্যানিমেল সম্পর্কে, নাম্বার সম্পর্কে, স্কুল সম্পর্কে, খেলাধুলা সম্পর্কে, অবজেক্ট সম্পর্কে, সব সম্পর্কে সে জেনেছে। এবার এই সমস্তগুলো মিলে আমি কখন বলবো যে এটা স্কিমা বা স্কিমা নয়? আবার এখানে বলছি শিশুর মনে থাকা জ্ঞানের কাঠামো। ধরে নিচ্ছি এইটা একটা প্রাচীর, এটা একটা কি প্রাচীর বা দেওয়াল বা ওয়াল, তাই তো? এবার এই প্রাচীরটা বানাতে অনেকগুলো ইট খরচ হয়েছে, অনেকগুলো ইট দেওয়া হয়েছে, একটা প্রাচীরটা বানানোর জন্য অনেকগুলো ইট লেগেছে। ধরে নিলাম এই প্রাচীরটা বানাতে 100টা ইট লেগেছে। তাহলে এই প্রাচীরটা যদি একটা সম্পূর্ণ জ্ঞান হয়, তাহলে প্রত্যেকটা ইট হচ্ছে এক একটা স্কিমা। প্রত্যেকটা ইট কি? এক একটা স্কিমা। ধরো ছোটবেলায় সাইকেল চালানোর কথা যদি মনে থাকে, তাহলে প্রথমে সাইকেল সম্পর্কে একটা ধারণা আমাদের মধ্যে আসে যে দুটো চাকা থাকবে, একটা হ্যান্ডেল থাকবে, দু হাতে হ্যান্ডেলটা ধরতে হবে, সিটের উপরে বসতে হবে, প্যাডেল মারতে হবে, ব্যালেন্স করতে হবে, যেতে হবে। এই যে একটা সাইকেল থাকবে, একটা স্কিমা, এটা সম্পর্কে ধারণা তৈরি হলো। দুটো হ্যান্ডেলকে ধরতে হবে, এটা একটা স্কিমা। প্যাডেল মারতে হবে, একটা স্কিমা। এবং সব কিছু মিলে লাস্টে সাইকেল চালাতে পারানোর যে জ্ঞানটা, সেইটা হচ্ছে একটা কমপ্লিট নলেজ বা কমপ্লিট একটা জ্ঞান। অর্থাৎ যে কোনো বিষয় শেখার ক্ষেত্রে একটা বাচ্চা বা একটা মানুষ যখন যে ছোট 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 ধাপগুলোকে অতিক্রম করে একটা সম্পূর্ণ জ্ঞান অর্জন করে, সেটাই তার কাছে হচ্ছে ছোট ছোট ধাপগুলো হচ্ছে এক একটা স্কিমা। দেখো একটি শিশু কুকুর দেখে, কুকুরের মধ্যে কি 4টা পা, লেজ ইত্যাদি সে কিন্তু দেখতে পায়। এটাই হচ্ছে তার কাছে স্কিমা, অর্থাৎ একটা কুকুরের জ্ঞানটা তার মধ্যে কিন্তু এভাবে আসে। আশা করি স্কিমাটা কি বুঝতে পারা গেছে। স্কিমা হচ্ছে জ্ঞানের ক্ষুদ্রতম একক কাঠামো, বা যেটাকে আমরা বলবো ক্ষুদ্রতম জ্ঞানের একক বা জ্ঞানের ক্ষুদ্রতম একক। ঠিক আছে, এক্ষেত্রে
জা পিয়াজে দুটো বিষয়ের কথা খুব গুরুত্বের সাথে বলেছেন, একটা হচ্ছে অ্যাসিমিলেশন আর একটা হচ্ছে অ্যাকোমোডেশন। এই শব্দগুলো বারবার পাবে, বিভিন্ন পরীক্ষাতে এই শব্দ দুটো নিয়ে প্রশ্ন হয়। অ্যাসিমিলেশনটা কি? আত্মীকরণ। আত্মীকরণ মানে কি? দেখো, আত্মস্থ করা, নিজের মধ্যে অ্যাসিমিলেট করা, নিজের ভেতরে প্রবেশ করানো, নিজের মধ্যে অর্জন করা, অর্থাৎ পুরনো জ্ঞানের মাধ্যমে নতুন জিনিসকে বোঝা, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। কীরকম? এই যে আগের এক্সাম্পলটাতে দেখো, এখানে বলেছি একটা শিশু কুকুর দেখে, 4টা পা লেজ আছে, আবার সে গরু দেখতে পায়, গরুরও 4টা পা লেজ আছে, বাচ্চারা কি মনে করছে একটা বড় কুকুর, একটা বড় সাইজের কুকুর, সে ভাবছে। এটা তার কিন্তু অ্যাসিমিলেশন হলো। এসে যখন বললো বাবা বাবা দেখো কত বড় কুকুর, তখন বাবা ওকে বলছে না এটা কুকুর না, এটা গরু। তখন ও বলবে কেন? কালকে যে দেখলাম কুকুর ছিল, ওটা ওরও 4টা পা একটা লেজ ছিল, এরও 4টা পা একটা লেজ আছে। তখন বাবা ওর মধ্যে গরু আর কুকুরের ডিফারেন্সিয়েশনটা বুঝিয়ে দিল, যে এই বৈশিষ্ট্যগুলো কুকুরের, এগুলো এগুলো গরুর। তখন তার মধ্যে একটা নতুন জ্ঞান অর্জন হলো। তাই জন্য এটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন, অভিযোজন। সে পরিস্থিতি অনুপাতে জ্ঞানটাকে সে কিন্তু অর্জন করলো। অর্থাৎ আমরা আরেকটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি, আমি এর আগেও এক্সাম্পলটা দিয়েছি, প্রত্যেকের বোঝার সুবিধার জন্য বলি। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে ছোটোবেলায় সাইকেল চালানো শিখেছি, তাই না? আমরা প্রত্যেকে কি করেছি? এটা হচ্ছে ধরে নাও সাইকেলের সিটটা, আমরা সাইকেলটা চালানো ছোটোবেলায় শিখেছি, ঠিক আছে? এটা ধরে নাও সাইকেল। তো আমরা সাইকেল চালানো ছোটোবেলায় শিখেছি। সাইকেল চালানো শেখার সময় আমাদের 2 চাকার উপরে ব্যালেন্স করতে শিখতে হয়েছে, হ্যান্ডেল ধরতে শিখতে হয়েছে, এবং কী করে এগিয়ে যেতে হয়, কী করে ব্রেক মারতে হয়, এগুলো শিখতে হয়েছে। ঠিক তারপর আমরা একটু যখন বড় হয়েছি তখন আমরা বাইক চালানো শিখেছি তো। এবার সাইকেল চালানো শেখার সময় আমাদের যে সমস্ত চ্যালেঞ্জেসগুলো অভিমুখে বা চ্যালেঞ্জেসগুলো ফেস করতে হয়েছে, ব্যালেন্স করা, পড়ে যাওয়া, 2 চাকার উপরে ব্যালেন্স করা, হ্যান্ডেলটা সোজা করে ধরতে শেখা, ব্রেক করা। বাইক চালানোর সময় কি আমাদের সেই 2 চাকার উপরে ব্যালেন্স করা বা ব্রেক করা বা আমাদের 2 চাকাকে কী করে নিয়ন্ত্রণ করব, সেই সমস্ত শিখতে হয়েছে, আবার নতুন করে শিখতে হয়নি তো। তো ওই যে আমার পুরনো জ্ঞানটা ছিল, এইটা হচ্ছে আত্মীকরণ আমি করেছিলাম সাইকেল চালানোটাকে, এবং সেইটাকে আমি বাইকের সামনে নিয়ে এসেছি, বা বাইক চালানোর সময় সেটাকে আমি অভিযোজন করেছি। অর্থাৎ পুরনো জ্ঞানটাকে আমি নতুন করে আমার জীবনে আমি কাজে লাগিয়েছি নতুন একটা জ্ঞান শেখার জন্য। এইটাই পুরনো জ্ঞানটাই হচ্ছে আমার কাছে আত্মীকরণ বা অ্যাসিমিলেশন, এবং সেইটাকে ব্যবহার করে আমি যে নতুন একটা জ্ঞান শিখলাম সেটা হচ্ছে অভিযোজন। আবার স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে এটা কেন কাজে লাগবে? আজকে মনে করো যোগ, বিয়োগ ইত্যাদি গুণভাগ আমরা শিখেছি আলাদা আলাদা করে। এবার বলা হলো সরল করো। এবার এই সরলের মধ্যে যোগ বিয়োগ গুণভাগ সব রয়েছে না? এই যোগ বিয়োগ আমি যখন শিখছিলাম আলাদা আলাদা করে, এগুলো হচ্ছে আমার অ্যাসিমিলেশন, এবং তারপর আমি সবগুলোকে কাজে লেগে যখন সরল করছি সেটা হচ্ছে অ্যাকোমোডেশন বা অভিযোজন। বোঝা গেল? অ্যাকোমোডেশন হচ্ছে সবসময় নতুন জ্ঞান অর্জন করতে থাকা, আর অ্যাসিমিলেশন হচ্ছে সেই নতুন জ্ঞান অর্জন করার জন্যে পুরনো যে জ্ঞান অর্জন করেছে সেগুলোকে ব্যবহার করা। বোঝা গেছে? আশা করি এটুকু বুঝতে কারোর প্রবলেম হয়নি। আচ্ছা, এখানে বলা হয়েছে ইকুইলিব্রেশন, সমাবস্থাটা কি? আত্মীকরণ এবং অভিযোজনের মধ্যে ভারসাম্য। তাহলে এখানে ই কি সেটা? অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন অ্যান্ড ইকুইলিব্রিয়াম। অর্থাৎ প্রথমে আমাদের অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন জানতে হবে, পরবর্তীকালে সে দুটো ব্যালেন্স করাটাই হচ্ছে আমাদের সাম্যাবস্থা। আচ্ছা, এবার আসি গুরুত্বপূর্ণ পার্ট, আসল অংশ, সেটা হচ্ছে পিয়াজের জ্ঞানীয় বিকাশের যে 4টা ধাপ। এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে, প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে আসে। এমন কোনো টেট পরীক্ষার প্রশ্নপত্র নেই যেখান থেকে এই টেট বা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে না। তাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, প্রত্যেককেই বলছি, প্রত্যেকের জন্য, এবং এই অংশটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। সবার প্রথম হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। অনেকেই বলছিল যে পাশে ইংরেজি টার্মগুলো রাখলে সুবিধা হয়, তাই চেষ্টা করেছি আজকে যতটা সম্ভব বাংলার পাশাপাশি ইংরেজি টার্মগুলো রেখে দেওয়ার। সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালন স্তর, বয়স 0 থেকে 2 বছর। তোমরা বলবে 0 বছর আবার কি? 0 বছর হচ্ছে জন্ম থেকে 1 বছরের জন্মদিন পর্যন্ত। তাহলে এই অংশটাকে আমি কত বছর বলবো? 0 বছর বলবো। অর্থাৎ জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত সময়টাই হচ্ছে সেন্সরি মোটর স্টেজ। দেখো, মোটর কথাটা বলেছে, মোটর মোটর। আমরা আগের দিনটা কি পড়েছিলাম? আমরা আগের দিন পড়েছিলাম না যে ফাইন মোটর স্কিল, পড়লাম না আগের দিন? ফাইন মোটর স্কিল, তারপর হচ্ছে গ্রস মোটর স্কিল। ফাইন মোটর কি? যেখানে ছোট ছোট শরীরের
হাড় বা ছোট ছোট পেশিগুলোকে ব্যবহার করে কোনো কাজ করা। গ্রস মোটরটা কি, যেটা হচ্ছে আমাদের বড় একটা শরীরের অংশ, যেরকম আমরা দৌড়াই যখন, তখন আমাদের গোটা শরীরে অনেকগুলো মাসেল এবং হাড় কাজ করে, সেটা গ্রস মোটর। আমি যখন লিখছি তখন আমার ছোট ছোট মাসেল এবং যে হাড়গুলো কাজ করছে সেটা হচ্ছে ফাইন মোটর ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো। ঠিক আছে। বৈশিষ্ট্য কি, ইন্দ্রিয় ও শারীরিক কাজের মাধ্যমে শেখে। ইন্দ্রিয় মানে কি, যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এবং শারীরিক কাজ। মনে করো বাচ্চাটা 0 বছর থেকে 2 বছর বয়সের মধ্যে, ইমাজিন করো কারো বাড়িতে যদি বাচ্চা থেকে থাকে, প্রথমে কি হচ্ছে, বাচ্চাটা প্রথমে বিছানাতে শুয়েই থাকে সবসময়, তারপরে এর ওর কোলে ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে, যখনই তার মধ্যে 5 থেকে 6 মাস বয়স হচ্ছে তখন সে উল্টে যাওয়া শিখছে, তখন সে কাত হওয়া শিখছে, উপরে শোয়া শিখছে, এবং বিভিন্ন রকমের আওয়াজ তৈরি করছে, কুই কুই শব্দ করছে। তারপর তার যখন একটু বয়সটা বাড়ছে, 1 বছর বয়স হচ্ছে, তখন সে কি করছে, হামাগুড়ি দেওয়া শুরু করছে, অল্প অল্প করে হামাগুড়ি দিচ্ছে। 2 বছর বয়সের মধ্যে সে কি করছে, কোনো জিনিসকে ধরতে শিখে গেছে, নিয়ে মুখে দেওয়া শুরু করছে। এই সমস্ত ছোট ছোট যে বিষয়গুলো, এইটাকে বলা হচ্ছে সংবেদন সঞ্চালন স্তর বা সেন্সরি মোটর স্টেজ। ইন্দ্রিয় শারীরিক কাজের মাধ্যমে শিখে, বস্তু ধরে, ছোঁয়, মুখে দেয়, যেগুলো বললাম। এছাড়াও অবজেক্ট পার্মানেন্স গঠন হয়। অবজেক্ট পার্মানেন্সটা কি বলেছে, বস্তু চোখের সামনে না থাকলে সেটি আছে এই ধারণা থাকে না। না, যেমন মা লুকিয়ে গেল, শিশু বুঝতে পারে মা আছে, অর্থাৎ যে একটা কোনো কিছু বিষয়ের প্রতি একটা কি, যে স্থায়িত্ব, বস্তুর স্থায়িত্ব সে কিন্তু বুঝতে শেখে 2 বছর বয়সের মধ্যে। সে মা যদি বাইরে কাজও করতে থাকে, তো তার যদি মায়ের কথা মনে পড়ে, তখন সে কিন্তু কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে মায়ের জন্য, সে জানে মা আসবে। তো একটা অবজেক্ট পার্মানেন্স কিন্তু গঠিত হয় এই বয়সে। তো এই বয়সের প্রধান গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স। দেখো, ওটাকে আমি ইংরেজিতে আলাদা করে বোল্ড ভাবে লিখে রেখেছি এবং সেটাকে বোঝানোর জন্য এক্সাম্পলের ব্যবস্থা করেছি। তো সেন্সারি মোটর স্টেজের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অবজেক্ট পার্মানেন্স, বস্তুর স্থায়িত্ব। আচ্ছা, নেক্সট 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ, মানে প্রাক সক্রিয়তা স্তর বা প্রাক সক্রিয় স্তর। আমরা আগে বিষয়গুলো বুঝবো, তারপরে যে ডান দিকের ফটোটা রয়েছে সেটাকে নিয়ে ডিসকাস করব। এটা বয়স হচ্ছে 2 থেকে 7 বছর, অর্থাৎ প্রথমে সেন্সরি মোটর চলে গেল 0 থেকে 2 বছর, তারপরে 2 থেকে 7 বছর। মনে রাখবে যে 2 থেকে 7 বছর মানে বাচ্চাটা কোন ক্লাস অব্দি পড়ছে। 2 থেকে 7 বছর মানে ক্লাস 2 পর্যন্ত বাচ্চাটা কিন্তু পড়ছে। তাহলে ক্লাস 2 এর মধ্যে বাচ্চাটার মধ্যে কি কি বিকাশ ঘটতে পারে, সে কথা বলা শিখে গেছে পরিষ্কারভাবে, বাক্য গঠন করা শিখে গেছে, হাঁটতে শিখে গেছে, দৌড়াতে শিখে গেছে, সে পড়তে আস্তে আস্তে শিখছে, লিখতে আস্তে আস্তে শিখছে। এই বিষয়গুলো তো আমরা প্রত্যেকেই দেখি, তাই তো। আর কি কি থাকে, আর থাকে হচ্ছে ভাষার বিকাশ ঘটে, সে কিন্তু পরিষ্কার ভাষা ব্যবহার করতে শিখে গেছে, কথা বলতে শিখে গেছে। প্রতীক ব্যবহার করে, মানে প্রতীক বলতে বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন সাইন ব্যবহার করা, সে বিভিন্ন রকম ভাবে বোঝানোর চেষ্টা করে। এই যেখানে দেখো, এখানে লেখা আছে সিম্বলিক সাইন থেকে সিম্বলিক ইমাজিনেটিভ প্রি স্কুল চাইল্ড, যে বিভিন্ন রকমের সিম্বল ইউজ করছে, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছে। কল্পনা শক্তি খুব বেশি হবে এই সময়, ইমাজিনেশন বেশি থাকবে, তার মধ্যে একটা প্রোঅ্যাক্টিভনেস কাজ করবে চিন্তা ভাবনার বিষয়ে। সে মনে করো যে বিভিন্ন রকমের খেলনাগুলো যেগুলো আসে, যেগুলোকে মনে করো টাচ করলে গান করছে, টাচ করলে গান বাজছে, তার মানে কেউ মনে করছে যে প্রাণ রয়েছে, ওই খেলনাটার মধ্যে প্রাণ রয়েছে, এটা কিন্তু তার ইমাজিনেশনের মধ্যে রয়েছে। ব্যাটারি যখন আর চলছে না, তখন সে মনে করবে তার মধ্যে আর প্রাণ নেই, ইত্যাদি। ইগোসেন্ট্রিজম মানে হচ্ছে আত্মকেন্দ্রিকতা। সে প্রচন্ড আত্মকেন্দ্রিক হবে। আত্মকেন্দ্রিক কেন, কারণ সে সমস্ত নিজের বিষয়গুলোকে নিজে বোঝার চেষ্টা করবে। তার খিদা পাওয়া, তার ঘুম, তার প্রত্যেকটা বিষয়কে সে কিন্তু একটা আত্মকেন্দ্রিকতার মধ্যে দিয়েই রাখবে। সে কিন্তু তখন সোসাইটি সম্পর্কে অত বেশি সচেতন হবে না। ঠিক আছে। নিজে বা শিশু নিজের দৃষ্টিভঙ্গিকেই সত্য মনে করে, যেরকম কিছুক্ষণ আগে বললাম খেলনাটার মধ্যে প্রাণ, সেই প্রাণ রয়েছে ইত্যাদি বিষয়গুলো। অর্থাৎ প্রাক সক্রিয় স্তর বা প্রি অপারেশনাল স্টেজের মূল বিষয় হচ্ছে ইগোসেন্ট্রিজম। তার মানে আসতে পারে ইগোসেন্ট্রিজম কোন স্টেজে রয়েছে, সেটা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজে, বয়সটা 2 থেকে 7।
কিছু লিমিটেশনস আছে, সেটা কি কনজারভেশন ধারণা থাকে না। উদাহরণ কি, একই জল লম্বা গ্লাসে ঢাললে বেশি মনে হয়, যেরকম মানে বস্তুর যে একটা পরিমাণগত যে একটা ধারণা সেটা কিন্তু থাকবে না। মনে করো একটা এরকম বাটি থেকে, একটা বোল থেকে জলটা নিয়ে একটা গ্লাসে ঢালা হলো, তার মনে হবে যে এখন জলটা বেশি হয়ে গেছে, কারণ গ্লাসটা লম্বা। তো এটা কিন্তু তার প্রত্যেকটা আত্মকেন্দ্রিকতা বা তার সেলফ যে একটা চিন্তা ভাবনা করার যে বিষয় সেটা কিন্তু দেখা দিচ্ছে। তাহলে আমরা যেটা দেখলাম যে অবজেক্ট পার্মানেন্স থাকবে কোথায়, সেন্সরি মোটরে, আর প্রি অপারেশনালে কি থাকবে, ইগো সেন্ট্রিজম থাকবে। এই ছোট ছোট টার্মগুলোকে মুখস্থ করে ফেলবে পারলে, পরীক্ষার মধ্যে কিন্তু এগুলো থেকে প্রশ্ন বেশি বেশি করে। মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ, বয়সটা 7 থেকে 11 বছর। 7 থেকে 11 মানে ও কিন্তু ক্লাস 5-6-এ উঠে গেছে, অর্থাৎ ও টিনেজের দোরগোড়া দাঁড়িয়ে রয়েছে। বোঝা গেল? বৈশিষ্ট্য কি, যৌক্তিক চিন্তা শুরু, মানে লজিক্যাল থিঙ্কিং। কেন হয়, কেন করবো এটা, মা বলছে এইভাবে এই দিক দিয়ে হাঁটবি না, ওদিক দিয়ে হাঁটবি, কেন দিক দিয়ে হাঁটবো না, কি কারণ, এটা খেতে হয় না, কেন খেতে হয় না, মানে তার মধ্যে একটা প্রশ্ন উত্তর পর্ব বা একটা যৌক্তিক চিন্তার একটা কিন্তু বিষয় ডেভেলপ করছে। সে সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করতে চাইছে, সে সবকিছুকে নিজের প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে চাইছে। তারপরে কি রয়েছে, কনজারভেশন ধারণা তৈরি হচ্ছে। তার মধ্যে কিন্তু কনজারভেশন ধারণা তৈরি হচ্ছে পরিষ্কারভাবে। ক্লাসিফিকেশন শিখছে, পার্থক্য করা শিখছে, কোনটা কি মানুষ, প্রাণী, পশু, এদের মধ্যে যে পার্থক্য রয়েছে সে ক্লাসিফিকেশন করা শিখছে। রিভার্সিবিলিটি বুঝতে পারছে, অর্থাৎ রিভার্সিবিলিটিটা কি, ধরে নাও যে আজকে মনে করো যে 101 থেকে 100 গুনতে সে পারছে, সে 100 থেকে উল্টা 1 গুনতে পারছে, এটা একটা রিভার্সিবিলিটি হলো। আবার যে কোনো বিষয়ের যে কিভাবে সেটা গিয়েছে বা কিভাবে সেটা ফিরছে, সেই বিষয়গুলো কিন্তু তার মধ্যে পরিষ্কার মতো বুঝতে পারছে, পরিষ্কার মতো কিন্তু ঘটছে। যে কোনো, দেখো রিভার্স থেকে রিভার্সিবিলিটি কথাটা এসছে, যে কোনো বিষয়ের যে পূর্ব পথটাকে সে কিন্তু জানতে শিখছে, সে কিন্তু বুঝতে শিখছে, অর্থাৎ পুনরায় আগের স্তরে গিয়ে চিন্তা করার যে ক্ষমতা সেটা কিন্তু তার মধ্যে ডেভেলপ করে যাচ্ছে। কনজারভেশনটা কি, আকৃতি বদলালেও পরিমাণ একই থাকে, সেই বিষয়টা সে কিন্তু বুঝতে পারছে। অর্থাৎ যে কিছুক্ষণ আগে যে বোল আর গ্লাসের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা, ঠিক আছে, যে এখানে যদি 100 ml থাকে, এটা তো যদি 100 ml থাকে তাহলে দুটাই কিন্তু সেম। যেমন সেটা 1 কেজি আয়রন হোক বা 1 কেজি কটন হোক, দুটার কিন্তু পরিমাণ কম বেশি হলেও দুটার কিন্তু ওয়েট সেম, ইত্যাদি, ঠিক আছে। তো কংক্রিট অপারেশনাল স্টেজের মূল বিষয় কি, কনজারভেশন ডেভেলপস। এই ছোট ছোট যে কিওয়ার্ডসগুলো দিয়েছি, কিওয়ার্ডসগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এরপরে আসবো আমরা অপারেশনাল কি, ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11+ বছর, যেটা 11+ বছরের মধ্যে থাকে, অর্থাৎ 11 বছর বয়স অবধি, 11 বছর বয়স থেকে শুরু করে যেটা চলতে থাকে আজীবন। এখানে কিন্তু তিনি 11 বছর আগেই বাকি স্তরগুলোকে দিয়েছেন এবং 11 বছরের পরে বাকি মানে সমস্ত স্তরটা কিন্তু সেখানে রয়েছে। সেটা কি, ফর্মাল অপারেশনাল স্টেজ, বা যেটাকে আমরা বলবো নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। এখানে সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তা। কীরকম, মনে করো এখানে এ আর বি, এরা দুটো হচ্ছে পার্সন, এরা দুজন ফ্রেন্ড। মানে কি, এদের দুজনের মধ্যে কী রয়েছে, ফ্রেন্ডশিপ রয়েছে। আমরা প্রত্যেকে একে দেখতে পাই, বিকে দেখতে পাই, তাদের মধ্যেকার ফ্রেন্ডশিপ আমরা দেখতে পাই কি পাই না। এই ফ্রেন্ডশিপটা কি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়, কেন অ্যাবস্ট্রাক্ট, কারণ সেটাকে শুধুমাত্র কি করা যাবে, সেটাকে শুধুমাত্র অনুভূতিতে প্রকাশ করা যাবে, যেটার কোনো বাহ্যিক কোনো রূপ নেই। ঠিক সেরকমই হাইপোথিসিস তৈরি করা, মানে হাইপোথিটিক্যাল যে কোনো রকমের সিচুয়েশনে সে কিন্তু কল্পনাতে বা নিজের লজিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে একটা প্রতিপন্ন করতে পারে কোনো কিছুকে, যুক্তি নির্ভর সে সিদ্ধান্ত তৈরি করতে পারে। যদি পৃথিবীতে মাধ্যাকর্ষণ না থাকতো, এভাবে সে চিন্তা করতে পারছে। অর্থাৎ
অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, যদি মাধ্যাকর্ষণ না থাকতো কি হতো? যদি সূর্যের চারিদিক দিয়ে সব গ্রহগুলো না ঘুরতো তাহলে কি হতো? অর্থাৎ এই যে ধরনের ধারণা চিন্তা ভাবনাগুলো, এগুলো কিন্তু সে করতে পারছে এই ফর্মাল অপারেশনাল স্টেজে। 11 বছর হয়ে গেছে মানে কি, সে কিন্তু তখন টিনেজের একদম দোরগোড়ায়, বা বলতে পারো যে বয়স সন্ধিকাল। এই ওয়ার্ডটা বারবার করে তোমরা পাবে, বয়স সন্ধিকাল কথাটা, ঠিক আছে? তো ফর্মাল অপারেশনাল স্টেজের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। এবার চারটা যে স্তর রয়েছে, চারটা স্তর এক নজরে দেখবো, তার আগে ফটোটাকে একবার বিশ্লেষণ করে দিই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যা পিয়াজে 4 স্টেজেস অফ ডেভেলপমেন্ট। এখানে ইনফ্যান্সি, প্রি স্কুল মানে এটা 0 থেকে 2, এটা 2 থেকে 7, এখানে কংক্রিট অপারেশনাল 7 থেকে 11, এখানে অ্যাডোলেসেন্স মানে 11+, অ্যাডোলেসেন্স মানেই হচ্ছে বয়ঃসন্ধিকাল। এখানে কি হচ্ছে, ইনফ্যান্ট এক্সপ্লোরিং থ্রু সেন্সেস, মানে নিজের ইন্দ্রিয়ের মাধ্যমে সে কিন্তু সব কিছু শিখছে। তারপরে কি রয়েছে, প্রি অপারেশনাল, ইমাজিনেটিভ কল্পনাপ্রবণ এবং ইগোসেন্ট্রিক। তারপরে কি কংক্রিট অপারেশনাল, কঙ্কলের চাইল্ড সলভিং লজিক্যাল টাস্কস, যে কোনো রকমের লজিক্যাল বা যেগুলো যুক্তিসম্মত বিভিন্ন রকমের কার্যকলাপ সে কিন্তু সেটা কি করছে, সলভ করছে, সেগুলো সমাধান করছে নিজের মতো করে। আর ফর্মাল অপারেশনালটা কি, থটফুল টিনেজার, অর্থাৎ সে কিন্তু তখন অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং বা বিমূর্ত চিন্তাকে আস্তে আস্তে ডেভেলপ করছে নিজের মধ্যে। তাহলে এখানে একদম এক কথা যদি বলি, এই চারটা ধাপকে এক কথা যদি বলি তার কি, সেটা হচ্ছে সেন্সরি মোটর 0 থেকে 2, অবজেক্ট পার্মানেন্স বস্তুর স্থায়িত্ব, প্রি অপারেশনাল 2 থেকে 7, ইগোসেন্ট্রিজম মানে আত্মকেন্দ্রিকতা, কংক্রিট অপারেশনাল 7 থেকে 11, কনজারভেশন, আর ফর্মাল অপারেশনাল 11+, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। আশা করি জাঁ পিয়াজের যে টপিক রয়েছে, জাঁ পিয়াজের যে চারটা স্টেজের মধ্যে দিয়ে তিনি বিভক্ত করেছেন সমস্ত বিষয়কে, সেটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে জানাবে, সেগুলো আমরা কিন্তু ডিসকাস করব। এবার আমরা যেহেতু শিক্ষকতার জন্য পড়াশোনা করছি, তো শিক্ষকদের কি কি ভূমিকা রয়েছে পিয়াজের এই তত্ত্ব অনুযায়ী দেখে নিই। পিয়াজের তত্ত্বে শিক্ষকের ভূমিকা, শিক্ষককে শিশুকেন্দ্রিক শিক্ষা দিতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই শিশুকেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন, বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের জনক হচ্ছেন রুশো। এই প্রশ্নটাও আসে পরীক্ষাতে। হাতে কলমে শেখাতে হবে, অর্থাৎ বাচ্চাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বানাও। আগামীতে তোমরা যখন চাকরি পাবে, চেষ্টা করবে বাচ্চাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস বানানো। শুধুমাত্র গিয়ে লেকচার দিয়ে চলে আসলাম ক্লাসে, বাচ্চারা কি পারলো না পারলো সেটা যেন কখনোই না হয়। বাচ্চাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস বানাতে হবে, তাদেরকে দিয়ে বিভিন্ন রকমের প্রবলেম সলভিং টাস্ক তাদেরকে দিয়ে করাতে হবে। আবিষ্কারমূলক শিক্ষণ ব্যবহার করতে হবে, অর্থাৎ তারা যেন নিজেরা ডিসকভার করতে পারে কোনো কিছু, তারা যেন নিজে থেকে কোনো কিছুকে সমাধান করতে পারে। এখানে আবিষ্কারমূলক বলতে নতুন কিছু সমাধান করতে শেখার নিজে থেকে। আর বয়স অনুযায়ী শিক্ষা দিতে হবে, তার জন্য আলাদা করে তো সিলেবাস বানানো রয়েছে। পিয়াজে সাপোর্টস লার্নিং বাই ডুইং, এই যে বারবার বলছি অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, অর্থাৎ প্রত্যক্ষ যে অংশগ্রহণকারী, এটা কে হবে, এটা হবে হচ্ছে প্রত্যেকটা বাচ্চা হবে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, ঠিক আছে? সো পিয়াজে কি সাপোর্ট করছে, লার্নিং বাই ডুইং মানে কোনো কিছু করার মাধ্যমে শিক্ষা। এবার কি আছে, পেঁয়াজের তত্ত্বের শিক্ষামূলক গুরুত্ব কি, শিশুর মানসিক স্তর বুঝতে সাহায্য করে, শিশু কোন মেন্টাল স্টেজে রয়েছে সেটা। বয়সভিত্তিক শিক্ষাদান সহজ হয়, যেখানে তার এজ রিলেটেড যে শিক্ষা সেটা হচ্ছে সহজ। সক্রিয় শিক্ষণকে গুরুত্ব দেয়, যেটা সক্রিয় শিক্ষণটা কি জিনিস, সেটা হচ্ছে যেগুলো কাজ সে নিজে করতে পারছে, এবং যখন সে নিজে করতে গিয়ে শিখতে পারছে, তখন সে আরও বেশি অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারছে, নিজে আর অনেক বেশি উদ্বুদ্ধ হচ্ছে কোনো একটা কাজ করতে। সেই কারণে পিয়াজে বলেছেন যে সক্রিয় শিক্ষণকে গুরুত্ব দিতে হবে। সেই কারণে তিনি তার এই গোটা তথ্যতে কিন্তু বারবার করে একটা কথা বলেছেন, লার্নিং বাই ডুইং, বাচ্চাটা নিজের অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। মুখস্থ বিদ্যার বিরোধিতা, এটা মনে রাখবে যখনই আমি পেডাগজি পড়বো আমরা, এটা মনে রাখবে যে রোট লার্নিং, মুখস্থ করা, আর রিমেম্বারিং, এটা কিন্তু একদমই বাদ।
ঠিক আছে, পেডাগজিতে এই দুটো কিন্তু একদমই বাদ। যে কোয়েশ্চেনে দেখবি এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে সেটা ভাববে নেগেটিভ। পিয়াজের তত্ত্বের কিছু সীমাবদ্ধতাও আছে। সব শিশু একই গতিতে শিখবে না, যার জন্য পরবর্তীকালে সাইকোলজিস্টরা কি বলেছেন, চাইল্ড সাইকোলজিস্টরা, যে রিমিডিয়াল ক্লাসেস নিতে হবে। আর ডায়াগনস্টিক টেস্ট করতে হবে। ডায়াগনস্টিক টেস্ট বলতে কার কোথায় প্রবলেম হচ্ছে সেগুলো বিচার করা, এবং তার পাশাপাশি রিমিডিয়াল যে ক্লাসগুলো, রিমিডিয়াল ট্রেনিংগুলো করাতে হবে, যারা পিছিয়ে রয়েছে তাদের জন্য, যারা অনেকটা এগিয়ে রয়েছে তাদের জন্য। সামাজিক পরিবেশকে কম গুরুত্ব দিয়েছেন। তো সেই কারণে কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে যখন কোহলবার্গ তার এই তত্ত্বটাকে ব্যবহার করেছেন, করে নিয়ে সেটাকে আরও এলাবোরেট করেছেন তার নৈতিক বিকাশ তত্ত্বের মাধ্যমে, সেটা কিন্তু রয়েছে। আর কিছু ক্ষেত্রে বয়স নির্ধারণ যথাযথ নয়, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চা যে ওই বয়সের মধ্যেই ওই ঘটনাগুলো ঘটাবে, অর্থাৎ কোনো বাচ্চা যে লজিক্যাল যে সমস্ত সলভিং সে মাত্র ওই 7 থেকে 11 বছরের মধ্যে শিখবে, তার আগে শিখবে না, সেটা কিন্তু নয়। তো কিছু কিছু কিন্তু সেটব্যাক থাকেই প্রত্যেকটা বিষয়েরই। গুরুত্বপূর্ণ মনোবিজ্ঞানের তুলনা কি রয়েছে? মনোবিজ্ঞানমূলক তত্ত্ব, যেটা কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ইন্টারাকশন, ডিসকভারি, লার্নিং, এগুলো আমরা কিন্তু এক এক করে পরবর্তীকালে জানবো। তো টপিকটা আমাদের কিন্তু কমপ্লিট হলো, এবং টপিক রিলেটেড যেগুলো এমসিকিউজ রয়েছে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হয়েছে বিগত বছরগুলোতে, সেগুলো আমরা কিন্তু এক এক করে করবো। চটপট প্রত্যেকে করবে, বেশি সময় নষ্ট করবো না, চটপট অ্যান্সার করবে প্রত্যেকেই। চ্যাপ্টার রিলেটেড পিওয়াইকিউস। পিঁয়াজের মত অনুসারে বিকাশের প্রথম পর্যায়ে জন্মের পর থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশু সব থেকে বেশি শিক্ষা গ্রহণ করে কিভাবে? অনুভূতির মাধ্যমে, শব্দের অর্থ বোঝার মাধ্যমে, বিমূর্ত চিন্তন, নাকি নতুন শেখা ভাষার ব্যবহারের মাধ্যমে? সঠিক উত্তর কি হবে? অনুভূতি। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন সেন্সেস বা বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে। নিচের লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে অ্যান্সারগুলো করতে থাকবে, এবং তারপর আমার দেওয়া অ্যান্সারের সঙ্গে অ্যান্সারগুলো কিন্তু মিলিয়ে নেবে, ঠিক আছে? পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুসারে যে পর্যায়ে প্রজ্ঞামূলক গঠন পরিবর্তিত হয় তাকে কি বলা হয়? সিটেট জানুয়ারি 2012। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের অনুসারে যে পর্যায়ে প্রজ্ঞামূলক গঠন পরিবর্তন হয় কি হবে? সহযোজন, আত্মীকরণ, স্কিমা, নাকি প্রত্যক্ষকরণ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে আত্মীকরণ, অর্থাৎ অ্যাসিমিলেশন, অপশন নাম্বার বি। নেক্সট, নিম্নলিখিত কোন প্রভাবটি পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করা যায় না বলেছে? সিটেট 2014 প্রশ্ন। শেখার প্রতি আগ্রহ, ব্যক্তি বৈষম্যকে স্বীকৃতি দেওয়া, আবিষ্কারমূলক শিক্ষা প্রদান, নাকি ভাষা শিক্ষার বিকাশে সাহায্য করা? সঠিক উত্তর ভাষা শিক্ষার বিকাশে সাহায্য করা। নেক্সট, ভাষার বিকাশের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিষয়টিকে পিঁয়াজে গুরুত্ব দেননি বলেছে? সিটেট ফেব্রুয়ারি 2015। ভাষা বিকাশের ক্ষেত্রে বংশগতি, সামাজিক মিথস্ক্রিয়া, আত্মকেন্দ্রিক বক্তৃতা, নাকি শিশুর সক্রিয় অংশগ্রহণ? কি হবে কারেক্ট অ্যান্সার? ভাষা বিকাশের ক্ষেত্রে কোন বিষয়টাকে? দেখো, যখনই আমরা দেখবো সক্রিয় অংশগ্রহণ মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন রয়েছে, তখন সেটাকে কিন্তু আমাদের গ্রহণ করতেই হবে। তিনি যে বিষয়টাকে গুরুত্ব দেননি সেটা হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া, অপশন নাম্বার বি। তিনি বাচ্চাটার অভিজ্ঞতাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। ভাইগটস্কি এবং পিয়াজের তত্ত্বের, ভাইগটস্কি আমরা আগামীতে পড়বো, যেহেতু পিয়াজে রয়েছে সেজন্য প্রশ্নটা রাখা। ভাইগটস্কি এবং পিয়াজের তত্ত্বের মূল পার্থক্য হলো, দেখো ভাইগটস্কির যে তত্ত্বটা রয়েছে সেটাকে আমরা একটা ছোট্ট ভাষায় যদি বলি, সেখানে হচ্ছে তিনি সোশ্যাল ডেভেলপমেন্টকে বেশি গুরুত্ব দিয়েছেন বাচ্চাটার শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে? আর পিঁয়াজে কি বলেছেন? কগনিটিভ ডেভেলপমেন্টের কথা। তাহলে মূল পার্থক্যটা কি রয়েছে? মূল পার্থক্য হচ্ছে ভাষা ও চিন্তাধারার ভিন্নতার উপর, অপশন নাম্বার ডি। এরপর, পিঁয়াজের মতে শিশুর শিক্ষা সম্পন্ন হয় সিটেট ফেব্রুয়ারি 2015। আচরণের পরিবর্তনে হয় পুরস্কার প্রদান দ্বারা, অতিরিক্ত মনোযোগ সহকারে পরামর্শ করা, সমাজের উপযুক্ত সদস্য কর্তৃক সহায়তা প্রদান, নাকি আত্মীকরণ প্রক্রিয়া? আত্মীকরণ মানে কি? যেটা অ্যাসিমিলেশন, আমরা কিছুক্ষণ আগেই জানলাম। তাহলে অপশন নাম্বার ডি, অ্যাসিমিলেশন।
এই অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশন এটা কিন্তু বারবার, অ্যাকোমোডেশন এটা তোমরা কিন্তু বারবার পাবে, ঠিক আছে। নেক্সট আসি নাম্বার 7। পিয়াজের তত্ত্ব অনুসারে শিশুর বিকাশে কোন নিয়ন্ত্রকের প্রভাব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ? কোন নিয়ন্ত্রকটা? ভাষা, রিইনফোর্সমেন্ট, প্রকৃত জগতের অস্তিত্ব স্বীকার নাকি অনুকরণ? সিটের 2016-তে এই প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর প্রকৃত জগতের অস্তিত্ব স্বীকার বা এক্সপিরিয়েন্স উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। যেখানে বারবার তিনি কিন্তু নিজের অভিজ্ঞতার কথা বলছে। একটা বাচ্চা নিজের অভিজ্ঞতার মাধ্যমে শেখে, এটা কিন্তু বারবার করে তিনি বলছেন। এরপর পিয়াজে এবং ভাইগটস্কির মতে গঠনমূলক শ্রেণীকক্ষে শিখন সম্পন্ন হয়। সিটেট ফেব্রুয়ারি 2016। পিয়াজে এবং ভাইগটস্কির মতে গঠনমূলক শ্রেণীকক্ষে শিখন সম্পন্ন হয় শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ দ্বারা, শিক্ষকের রিইনফোর্সমেন্ট দ্বারা, শিক্ষকের সক্রিয় এবং শিক্ষার্থীর পরোক্ষ অংশগ্রহণ দ্বারা, নাকি উদ্দীপক ও সাড়া প্রদানের মাধ্যমে বা মধ্যে সামঞ্জস্য করে? সঠিক উত্তর শিক্ষকের সক্রিয় এবং শিক্ষার্থীর পরোক্ষ অংশগ্রহণ দ্বারা, অপশন নাম্বার সি। এরপর আসব, নিম্নলিখিত কোন বিবৃতি প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুযায়ী সত্য? নিচের কোনটি প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুযায়ী সত্য? সিটেট সেপ্টেম্বর 2016। শিশুর সামাজিক দিক থেকে বিকাশের স্তরগুলি ক্রম পরিবর্তন হয়। পিয়াজের মতে প্রতিটি পর্যায়ে বিকাশের পরিবর্তে প্রজ্ঞামূলক বিকাশ ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। পিয়াজে জ্ঞানমূলক বা প্রজ্ঞামূলক বিকাশে 5টি স্তরের কথা বলেছেন, নাকি স্তরগুলি অপরিবর্তিত অর্থাৎ কোনো স্তরকে বাদ দিয়ে এগিয়ে যাওয়া যাবে না? কারেক্ট অ্যান্সার হচ্ছে স্তরগুলি অপরিবর্তনীয় এবং কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না, অর্থাৎ সেটা 0 থেকে 2, তারপর 2 থেকে 7, 7 থেকে 11, 11+, প্রত্যেকটা স্তরকেই একটা একটা পরপর কিন্তু সেখানে ধারাবাহিকভাবে ঘটবে, কোনোটাকে জাম্প করে যাওয়া কিন্তু যাবে না। পিয়াজের মতে শিশুর বিকাশের কোন পর্যায়ে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে চেতনা জন্মায়? পার্মানেন্সি, অবজেক্ট পার্মানেন্সি, বললাম তো আমরা আজকেই। কি হবে কারেক্ট অ্যান্সার? সেন্সরি মোটর, অপশন নাম্বার ডি, যেখানে 0 থেকে 2, তাই তো। নেক্সট আসি, পিয়াজের মত অনুসারে বিশেষ ধরনের মনোবৈজ্ঞানিক গঠন বা অভিজ্ঞতা সঞ্চার সুকণ্ঠিত পন্থা কে বলা হয়? স্কিমা, প্রতিমূর্তি, মানসিক মানচিত্র নাকি মানসিক অস্ত্রশস্ত্র? মনোবৈজ্ঞানিক গঠন বলেছে বা গাঠনিক একক, সেটা কি? সেটা হচ্ছে স্কিমা, অপশন নাম্বার এ। এবং আমি বলেছিলাম যে স্কিমার জনক কাকে বলা হয়, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। স্কিমার জনক ক্লাসে আজকে বলে দিয়েছি, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুসারে বিকাশের কোন স্তরে তিনি হাইপোথেটিকো ডিডাকটিভ রিজনিং, ঠিক আছে, বলেছেন, যেখানে হাইপোথেটিক্যাল থিঙ্কিং করা এবং ডিডাকটিভ রিজনিং সলভ করা, সেগুলোর কথা তিনি বলেছেন কোন স্তরে? সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর নাকি যৌক্তিক সক্রিয়তা স্তর? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, যৌক্তিক সক্রিয়তা স্তর। নেক্সট, পিয়াজের মত অনুসারে যৌক্তিক সক্রিয়তা স্তর মানে যেটা ফর্মাল অপারেশনাল স্টেজ, শিক্ষার্থীকে কি করে? এটা হচ্ছে সিটেট জানুয়ারি 2020 প্রশ্ন। সংরক্ষণ, শ্রেণীবিভক্তি এবং পৃথকীকরণ করতে পারে না, বিবেচনা করা, সাংকেতিক ধারণা গঠন করতে পারে, সমস্যা সমাধানের জন্য সকল উৎস থেকে গৃহীত তথ্য সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে, নাকি একেন্দ্রীভূত ও অপরিবর্তনীয় চিন্তা ভাবনা দ্বারা বেষ্টিত থাকে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, সমস্যা সমাধানের জন্য সকল উৎস থেকে গৃহীত তথ্য সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে, অর্থাৎ প্রবলেম সলভিং করার সময়তে যে কোনো রকমের সোর্স থেকে পাওয়া সব তথ্যকে মিলে একটা প্রবলেম সলভিং সে কিন্তু করতে পারে, কারণ তখন তার মধ্যে কিন্তু একটা যুক্তি দিয়ে সবকিছু করার একটা কিন্তু ক্ষমতা চলে এসছে। নেক্সট,
পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুসারে শিশুর বিকাশের কোন পর্যায়ে সকল মূর্ত বস্তুর শ্রেণীবিন্যাস করতে সক্ষম হয়, মানে ক্লাসিফিকেশন করতে? বললাম না আজকেই, দেখো প্রত্যেকটাই কিন্তু তোমরা পাবে, কমন পাবে, প্রত্যেকটা কমন পাবে। সিটেট 3 জানুয়ারি 2022 থেকে এটা এসছে। এটা কোন স্তরে হয়েছে, কোন স্তরে পাওয়া যায়? সংবেদন সঞ্চালন স্তর, প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর নাকি যৌক্তিক সক্রিয়তা স্তর? সঠিক উত্তর অপশন নাম্বার সি, মূর্ত সক্রিয়তা স্তর, মানে যেখানে 7 থেকে 11 ইয়ার্স অফ এজের মধ্যে রয়েছে। পিয়াজে মতানুসারে সহযোজন, রিফাইন্স এবং রূপান্তরকরণ মানে ট্রান্সফর্মস এর প্রক্রিয়াকে কি বলা হয়? সহযোজন এবং রূপান্তরকরণের প্রক্রিয়াকে কি বলে? সিটেট 3 জানুয়ারি 2022। বিলম্বিত অনুকরণ, বস্তুর অস্তিত্ব, আত্মীকরণ নাকি ভারসাম্য? কি করবো এটা সঠিক উত্তর? কোনটাকে করবো সঠিক উত্তর? আমরা আজকেই পড়লাম না দুটো বিষয়, যে অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনকে একত্রিত করলে সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে ভারসাম্য বা সাম্যাবস্থা, ইকুইলিব্রেশন। অপশন নাম্বার ডি। যা পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশ সহজতর হয় যে প্রক্রিয়ার দ্বারা, তা হলো, প্রজ্ঞামূলক বিকাশ সহজতর হয় কোন প্রক্রিয়ার দ্বারা? অভিযোজন, অতিরিক্ত শক্তি প্রয়োগ, পুনরাবৃত্তি নাকি গাণিতিক? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অভিযোজন, অ্যাডাপ্টেশনের মাধ্যমে। অপশন নাম্বার এ। নেক্সটে আসো, 2022 সিটেট ফেব্রুয়ারি। যা পিয়াজের মত অনুসারে সঠিক জোর কোনটি সেটা চিহ্নিত করো, মানে যেটা কারেক্ট পেয়ার রয়েছে। সংবেদন সঞ্চালনমূলক স্তর খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, সেন্সরি মোটর, এটা ঠিক আছে, আমি এসএম লিখলাম। প্রাক সক্রিয়তা স্তর মানে প্রি অপারেশনাল, সেটা বস্তু সম্পর্কে চেতনা জন্মায়। মূর্ত সক্রিয়তা স্তর মনের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে পারে। যৌক্তিক সক্রিয়তা স্তর সমস্যা সমাধানের প্রকল্প গ্রহণে সক্ষম হয়। তাহলে কোনটা সঠিক বলেছে বলতে হবে, বুঝতেই পারছো, সমস্যা সমাধান করছে এবং সেখানে প্রকল্প গ্রহণ করছে। যৌক্তিক সক্রিয়তা স্তর মানে যেটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যেটা 11+, তাই তো। নেক্সট নাম্বার 18, পিয়াজে এবং ভাইগটস্কির মত অনুসারে শিখন হয় যার মাধ্যমে, তা হলো অনুকরণ, পরোক্ষ শ্রবণ, শর্ত সাপেক্ষ শক্তি প্রয়োগে, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণে। বারবার বলছি অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, যে এঙ্গেজমেন্ট বলেছি আমি পার্টিসিপেশন বলি বারবার, এই অ্যাক্টিভ পার্টিসিপেশন বা অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট যেখানে থাকবে বাচ্চাদের, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে গ্রহণ করতে হবে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এখন তো এই ধরনের প্রশ্নগুলো বেশি আসে পরীক্ষাতে, তাই তো, সিটেট পরীক্ষাতে আমরা দেখছি। নাম্বার 19, এটা সিটের অগস্ট 2023-এর প্রশ্নপত্র। বিবৃতি আর কারণ, বিবৃতি কি? যা পিয়াজ এবং ভাইগটস্কির মত অনুসারে শিশুর ভাষার প্রভাবের উপর নির্ভর প্রজ্ঞামূলক বিকাশ ঘটে। আর কারণ বলেছে উদ্ভাবনী শিক্ষণ মানে ডিসকভারি লার্নিং এ শিক্ষক কিছু সুযোগ প্রদান করে এবং শিক্ষার্থীরা তথ্য গ্রহণে বা তথ্য সংগ্রহ করে সমাধান করে। তাহলে এখানে কোনটা সত্য কোনটা ভুল সেটা বলতে হবে। দেখো, যা পিয়াজে ভাইগটস্কির মতে শিশুর ভাষার প্রভাবের উপর প্রজ্ঞামূলক বিকাশ ঘটে, অবশ্যই তাই। কারণ হচ্ছে সে ভাষা শিখছে এবং তারপর ধীরে ধীরে কিন্তু সেগুলো সে জ্ঞান অর্জন করছে এবং সে যখন শুনছে, আপ্ত বাক্য বলি আমরা ছোটবেলায়, যে আমরা তো কারো কাছ থেকে শুনে শুনে আমাদের ভাষাটা শিখছি। কেউ আমাদের মাকে মা বলতে শিখিয়েছে, তারপরে আমরা মাকে মা বলেছি। বাবাকে বাবা বলতে শিখিয়েছে জন্য বাবাকে বাবা বলে ডেকেছি। এটা হচ্ছে আপ্ত বাক্য, মানে একটা ভাষা আমরা কারো কাছ থেকে শিখেছি, শিখে সেটাকে বলেছি, তাহলে এটা সঠিক। আবার ডিসকভারি লার্নিং এর ক্ষেত্রে শিক্ষক কিছু সুযোগ প্রদান করে এবং শিক্ষার্থীরা তথ্য সংগ্রহ করতে মানে সংগ্রহ করে সমাধান করে, এটাও ঠিক। শিক্ষক হচ্ছে ফ্যাসিলিটেটরের কাজ করবেন এবং স্টুডেন্টসরা কি করবে, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হবে। তাহলে এখানে এ এবং আর দুটোই কিন্তু সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন নাম্বার বি। নিম্নলিখিত কোনটি পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের সীমাবদ্ধতা? সিটেট অগস্ট 2023। পিয়াজে বিকাশ তত্ত্বের প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের সীমাবদ্ধতা,
তিনি প্রজ্ঞামূলক বিকাশে ভাষার ভূমিকাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন। তিনি প্রজ্ঞামূলক বিকাশে ব্যক্তিভেদে ভিন্নতাকে গুরুত্ব দেননি। তিনি প্রজ্ঞামূলক বিকাশে জৈবিক নিয়ন্ত্রকের ভূমিকাকে গুরুত্ব দেননি। তিনি প্রজ্ঞামূলক বিকাশে সংস্কৃতি এবং সামাজিক কারণগুলির প্রভাবকে গুরুত্ব দেননি। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। তিনি প্রজ্ঞামূলক বিকাশে সংস্কৃতি এবং সামাজিক কারণগুলির প্রভাবকে গুরুত্ব দেননি। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসবো, যা পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্ব অনুযায়ী সিটেট জুলাই 2014 আচরণ নিয়ন্ত্রণ করা যায় পুরস্কার ও শাস্তির দ্বারা, ধারণা তৈরি হয় ক্রমপর্যায়ে জটিল থেকে সহজদের দিকে, শিশুর বয়স এবং মানসিক অবস্থার সাপেক্ষে পাঠ্যক্রম তৈরি করতে হবে, চিন্তন প্রক্রিয়া ব্যতীত সক্রিয়তা হবে শিক্ষকের মূল উদ্দেশ্য। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে শিশুর বয়স এবং মানসিক অবস্থার সাপেক্ষে পাঠ্যক্রম তৈরি করতে হবে। এটা আজকে পড়লাম যে একটা বাচ্চার কি বয়স রয়েছে সেই বয়সটা বুঝে তার জন্য কিন্তু পাঠ্যক্রমটা বানাতে হবে, তাহলে তার বিকাশটা কিন্তু সঠিকভাবে ক্রমপর্যায়ভাবে ঘটবে। নেক্সট কোয়েশ্চেন, যা পিয়াজের মত অনুসারে একজন প্রাপ্তবয়স্ক থেকে কিভাবে পৃথক বা শিশুকে পৃথক করা যায়? সিটেট 2024। এবং আজকের এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকে, প্রত্যেকদিন আমি তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক দিই। তোমরা অ্যান্সার করার সময় না কাইন্ডলি নাম্বার দিয়ে দেবে, কোশ্চেন নাম্বার 22 দিয়ে তারপর এ বা বি বা সি বা ডি একটা কিছু লিখবে, ঠিক আছে? অপশনগুলো দেখে নাও। শিশুরা প্রাপ্তবয়স্কদের উপর নির্ভরশীল, যেখানে প্রাপ্তবয়স্করা স্বাধীন। শিশুদের থেকে প্রাপ্তবয়স্করা অনেক বেশি জ্ঞানসম্পন্ন। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের চিন্তার গুণগত পার্থক্য বর্তমান। প্রাপ্তবয়স্কদের থেকে শিশুদের চিন্তার পরিমাণগত পার্থক্য বর্তমান। বর্তমান বলতে আছে সেটা বোঝাচ্ছে। এবং ক্লাসটা শেষ করার আগে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, আমাদের RGM এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে আমাদের কিন্তু ব্যাচগুলো চলছে। প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের নতুন ব্যাচ কিন্তু শুরু হয়েছে, তোমরা চাইলে যুক্ত হতে পারো। প্রাইমারি টেটের ব্যাচে যুক্ত হওয়ার জন্য প্রত্যেকটা ব্যাচেরই কিন্তু আমাদের ভ্যালিডিটি এক্সাম পর্যন্ত, প্রাইমারি টেট পরীক্ষা পর্যন্ত প্রাইমারি টেটের ভ্যালিডিটি থাকছে, আপার প্রাইমারি পরীক্ষা পর্যন্ত আপার প্রাইমারি টেটের ভ্যালিডিটি থাকছে। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যদি প্রাইমারি টেট ব্যাচে যুক্ত হতে চাও তাহলে প্রাইমারি টেট লিখে হোয়াটসঅ্যাপ করবে। যদি আপার প্রাইমারিতে যুক্ত হতে চাও তাহলে আপার প্রাইমারি টেট লিখে হোয়াটসঅ্যাপ করবে। প্রাইমারি ব্যাচের ফিস 999, এটা ওয়ান টাইম পেমেন্ট, এটা পরীক্ষা পর্যন্ত আর কোনো ফিস দিতে হয় না। আপার প্রাইমারিরও কিন্তু ফিস 999, এটা ওয়ান টাইম পেমেন্ট, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি। এবং যারা দুটোরই যাদের যোগ্যতা মান রয়েছে, যারা প্রাইমারি আপার প্রাইমারি দুটোতেই বসতে পারবে, তাদের আলাদা আলাদা ব্যাচের প্রয়োজনীয়, তাদের জন্য টেট কম্বাইন্ড ব্যাচ আমাদের নতুন করে শুরু হচ্ছে। 2026-এর প্রথম আমাদের টেট কম্বাইন্ড ব্যাচ, যার ফিস অনলি 1199। এটাও কিন্তু ওয়ান টাইম পেমেন্ট। এটাতে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট দুটোই কিন্তু কমপ্লিট করানো হবে, যেখানে থাকবে ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত, সঙ্গে থাকবে নিয়মিত মক টেস্ট। 5ই জুন থেকে ক্লাস শুরু হচ্ছে, ভর্তি চলছে, লিমিটেড আমাদের সিট রয়েছে, সিট সংখ্যা সীমিত রয়েছে। ভর্তির জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-এ তোমরা হোয়াটসঅ্যাপ করবে, টেট কম্বাইন্ড ব্যাচ কথাটা লিখে তোমাদেরকে অ্যাডমিশনের সমস্ত ডিটেলস দিয়ে অ্যাডমিশন করিয়ে নেওয়া হবে। তো ক্লাসগুলো কেমন হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।